নমস্কার বন্ধুরা, আজকে আবার লাইভে এলাম আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগে। আহ, আজকেও নোটিশ দিতে পারিনি আগে থেকে, সময় থাকবে কিনা শিওর ছিলাম না, তাই হঠাৎ করে এলাম বন্ধুরা। তবে 8টার সময় আমি লাইভে আসি, এটা আমার পুরনো অভ্যাস। এটা আপনাদের জানা আছে বলে আমি জানি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ 8টার সময় একবার আমার পেজে ঢুকে চেক করেন যে আমি কোনো ভিডিও আপলোড করছি কিনা, অথবা আমি লাইভে আছি কিনা। তো যাই হোক, আজকে আবার এলাম, কথা বলবো। তবে আজকে কথা বলবো কংগ্রেস এবং তিপ্রা মথা সম্বন্ধে। আহ, এবং এ ব্যাপারে আমার ধারণা বলবো। এতদিন তো আমি অন্যের ধারণার কথা বলেছি, বিভিন্ন সূত্রের কথা বলেছি। আজকে আমি আমার ধারণার কথা বলবো, এবং কেন আমার ধারণার কথা বলবো তার বেসটা কি আমি আপনাদেরকে বলে দেব, মোটামুটি একটা ধারণা দিয়ে দেব। আহ, আপনারা আহ, আমার বিশ্বাস যে আপনারা তার সঙ্গে একমত হবেন, এবং তার গ্রাউন্ড রিয়েলিটি আছে অবশ্যই। এনিওয়ে, হোয়াট এভার হ্যাপেন্স, হবে তো আপনার সেই 2 তারিখে, 2 মার্চ। তার আগে আমরা জাস্ট অনুমান করছি। অনুমান করার কিছু কিছু ভিত্তি থাকে, সেই ভিত্তিগুলোর উপর দাঁড়িয়ে আমরা অনুমান করছি কোন দল কি ফলাফল করতে পারে, প্রত্যাবর্তনের সম্ভাবনা আছে কিনা, পরিবর্তনের সম্ভাবনা কতটুকু বেশি, যার যার মতন করে। এটা খুব স্বাভাবিকভাবেই, যেহেতু আমরা প্রত্যেকে ভোটার, যেহেতু প্রত্যেকের আমাদের এখানে একটা রাজনৈতিক সমর্থন আছে, আর থাকাটাই খুব স্বাভাবিক, সেহেতু আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত তৈরি করা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটা গণতন্ত্রের একটা অংশ, এটা সুস্থ রাজনীতির একটা অংশ। আর আমিও এই সুস্থ রাজনীতিকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমার সঙ্গে কেউ দ্বিমত হতে পারেন, একমত হওয়ার অধিকার যেমন আছে, দ্বিমত হওয়ার অধিকার অবশ্যই আছে। কিন্তু দ্বিমত পোষণ করার একটা সভ্যতা আছে, একটা সংস্কৃতি আছে। আহ সেই সংস্কৃতি রক্ষা করবেন কি করবেন না, সেটা আপনাদের ব্যাপার, যার যার ব্যাপার। আর যারা একমত আছেন তারা তো অবশ্যই তাদের মতামত তো প্রকাশ করেনি, কোনো অসুবিধা নেই। আমি দেখছি, আপনারাও দেখছেন যে আমি তার ভিউয়ারশিপ দেখে বুঝতে পারছি যে আপনাদের আমার লাইভ গুলো পছন্দ, আমার বিষয়গুলো আপনাদের পছন্দ বলেই আপনারা সময়, অন্যান্য কাজ থেকে সময় বের করে আপনারা আমার বক্তব্যগুলো শোনেন। শুনতে পারেন, না শুনতে পারেন, এটা আপনাদের একান্তই আপনাদের অধিকার। আমি কাউকে জোর করি না, আমি কাউকে মানে আসতেই হবে, শুনতেই হবে, এরকম কোনো বাধ্য করার মতন কোনো ব্যাপার ট্যাপার নাই। কিন্তু আমি আমার স্বাধীন মতামত প্রকাশ করি। আমাদের দেশের সংবিধান, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেককে তার রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দিয়েছে। আমারও সেই রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রয়েছে, এবং সেটাকে প্রয়োগ করেই আমি আমার বক্তব্য তুলে ধরি। কেউ যদি দ্বিমত পোষণ করেন, তাহলে তার বলার অধিকার আছে যে আপনার তথ্য ভুল, আপনার তথ্য আমি বিশ্বাস করি না, এগুলি বাস্তবের সঙ্গে মেলে না, এই কথা বলার অধিকার 100 বার তার আছে। কেউ যদি মনে করে পাল্টাও তার ভিডিও প্রকাশ করে সে এরকম ভাবে তার বক্তব্য রাখতেই পারে। সবকিছু সমর্থন এবং বিরোধিতা দুটোরই অধিকার এই গণতন্ত্রে সবার আছে, সুরক্ষিত আছে এবং সুরক্ষিত থাকবে। আগামী দিনেও এই অধিকার সবার এইভাবেই চলতে থাকবে। আমি আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে, বা যতটুকু রাজনীতি আমি বুঝি, যতটুকু আমি দেখেছি, শুনেছি, বুঝেছি, এবং বর্তমানেও দেখছি, শুনছি এবং বুঝছি, তার ভিত্তিতে আমি আমার মত তৈরি করি। হ্যাঁ, যদিও গত এই ইলেকশনের কি ফলাফল হতে পারে সে সম্বন্ধে যে দুটো ভিডিও আমি করেছি, সেই দুটোতে যে মতামত দিয়েছি সেটাকে অনেকে ভুল বুঝেছেন, অনেকে বলেছেন এটা আপনি ভুল বলছেন। অ্যাকচুয়ালি সেগুলো আমার বক্তব্য ছিল না। কেউ যদি ভালো করে শুনে থাকেন, সেগুলি আমি সূত্রের মারফতে পাওয়া তথ্য অনুসারে বলেছি, সেগুলি আমার মতামত ছিল না। আমার মতামত আমি আজকে দেব, তাও দেব ত্রিপুরা মথা এবং কংগ্রেস সম্বন্ধে। এই প্রথম আমি আমার মতামত দিচ্ছি আফটার ইলেকশন, মানে স্পষ্ট ভাবে দিচ্ছি। প্রথমে আমি কংগ্রেস সম্বন্ধে বলবো। বন্ধুরা, আপনাদের মনে আছে 2019 সালে লোকসভা নির্বাচনে আর 2018 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কিরকম ফলাফল করেছিল? 18তে
তেরোতে যে কংগ্রেস 10টা আসন পেয়েছিল, তেরোতে সেই কংগ্রেস 18তে সেই কংগ্রেস শূন্যতে নেমে যায় এবং কংগ্রেসের ভোট সংখ্যা 2% নিচে নেমে যায় 2018-তে। আবার 2018-তে যে কংগ্রেস 2%-এরও কম ভোট পেয়েছিল, আমার মনে হয় 1.79 বা এরকম কোনো পার্সেন্ট হবে, সেই কংগ্রেস 2019-এর অর্থাৎ 1 বছর পরের লোকসভা নির্বাচনে কংগ্রেস 25% ভোট পায়। মাত্র 1 বছর আগে যে কংগ্রেসের ভোট 2%-এর কম ছিল, সেই কংগ্রেসের ভোট মাত্র 1 বছরের ব্যবধানে 23% বেড়ে যায় এবং 25% হয়ে যায়। আর এটা হয় কখন? আজকে থেকে 4 বছর আগে। 4 বছর আগে যদি কংগ্রেস ত্রিপুরা রাজ্যে 23% বেশি ভোট পেয়ে থাকে এক মানে বিধানসভা নির্বাচনের তুলনায়, তাহলে 4 বছরে কংগ্রেসের শ্রীবৃদ্ধি হয়েছে, কংগ্রেস বেড়েছে না কমেছে, এটা আপনারা সহজভাবে অনুমান করতে পারেন। এই 4 বছরের মধ্যে বিজেপি থেকে অনেক জনপ্রিয় নেতা বিজেপি থেকে বেরিয়ে কংগ্রেসে এসেছেন। তার মধ্যে সবচেয়ে বড় নাম দুটো, একটা হলো সুদীপ রায় বর্মন, একটা হলো আশিস কুমার সাহা। নিঃসন্দেহ ত্রিপুরা রাজ্যে আজকের দিন পর্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতাদের মধ্যে সুদীপ রায় বর্মনের নাম অগ্রগণ্য। এবার যে তার তীব্র বিরোধী, সেও নিঃসন্দেহে যখন একা থাকেন, ঘরোয়া আলোচনা করেন, তখন সুদীপ রায় বর্মনের জনপ্রিয়তা এবং দক্ষতা, গ্রহণযোগ্যতা সম্বন্ধে নিরপেক্ষভাবে তার মত রাখেন, সেটাকে সমর্থন করেন, মানেন। এটা ঠিক আছে, পাবলিক ফোরামে এটা কোনোভাবে মানবেন না, তার তীব্র বিরোধিতা করবেন, সেগুলি সব সত্য। কিন্তু ডানপন্থী রাজনীতিতে আজকের ডেট পর্যন্ত সুদীপ রায় বর্মনের ধারে কাছে আর কেউ নাই। এটা আমি একদম নিরপেক্ষভাবে বলছি। এটা সেই ব্যক্তি এই 4 বছরের মধ্যে বিজেপি ছেড়ে বেরিয়েছে। শুধু সুদীপ রায় বর্মন বিজেপি ছেড়ে বেরোনোর সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মহকুমায় এবং প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বহু মানুষ যারা বিজেপিতে ছিল, বহু মানুষ তাদের মানসিকতা পরিবর্তন করে ফেলে, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেলে। হয়তো এরপরে সবাই হয়তো দলে দলে সবাই হয়তো বেরিয়ে আসেনি, ক্রমাগত ভাবে বেরিয়ে আসে। অনেকে হয়তো তিনিও না করে থাকতে পারেন যে এই মুহূর্তে আসবে না, পরবর্তী সময় আসবে। অনেকে হতে পারে যে রয়ে গেছে বিজেপিতে, কিন্তু মনে মনে সুদীপ রায় বর্মনের অনুগামী, সুদীপ রায় বর্মনকে সমর্থন করে আসছেন। এই যে এই যে ঘটনাগুলো, এগুলি কিন্তু ঘটেছে। আশিস সাহার জনপ্রিয়তা, যে দীর্ঘদিন ধরে তারা বিধায়ক, এগুলি সম্বন্ধে কোনো তর্ক বিতর্কের কোনো সুযোগ নাই। এরকম শুধু আমি এই দুজনের নাম বললাম যাদের জনপ্রিয়তা সর্বাধিক। এছাড়া আরো বিভিন্ন জন বেরিয়েছে, কাউকে কাউকে বহিষ্কার করতে হয়েছে। উত্তরে একজন প্রাক্তন সভাপতিকে বহিষ্কার করতে হয়েছে, একজন মহিলা নেত্রী মার খেয়েছে। আর গত 5 বছরে তো কত ঘটনা হয়েছে, সেগুলি তো কোনো তুলনা হয় না, মানে গুণে বলে শেষ করা যাবে না। এখন কথা হলো যে মাত্র 1 বছরের ব্যবধানে 18-র পরে 19-এ যদি কংগ্রেস 23% ভোট রিকভার করে থাকতে পারে, রিকভারি হয়েছে তার 1 বছরে, তাহলে 4 বছরে সেই কংগ্রেস আরো অনেক ভোট রিকভারি করতে পারে। আমি ধরে নিলাম এই, হ্যাঁ এটা সত্যি যে 19-এ যে 23% ভোট রিকভারি করে, সে এই 23%-এর মধ্যে অনেকটা ভোট টিপরা মথাতে চলে যায়, কেননা ওই সময় কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি পরবর্তী সময় টিপরা মথার চেয়ারম্যান হন, প্রতিষ্ঠাতা হন। সুতরাং তার সঙ্গে সঙ্গে তিপ্রাসা ভোটটা কংগ্রেস থেকে চলে গিয়ে টিপরা মথাতে চলে যায়, আমি এটাকে মানলাম সহজ সরল অঙ্কে। কিন্তু যে ভোটটা থেকে যায়, সেই ভোটটা তো বিজেপি থেকে আসে, সেই ভোটটার পরিমাণ তো একেবারে কম না। আমি যদি ধরে নিই যে ভোটটার পরিমাণ 10%, সাধারণভাবে ধরে নিই 10%, তাহলে 1 বছরের ব্যবধানে কংগ্রেস নিজস্ব 10% ভোট পায়।
যদি আমি তর্কের খাতিরে ধরছি, এটাকে কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে অঙ্ক টঙ্ক করে বোঝাচ্ছি না, কিন্তু এর পরের 4 বছরে কংগ্রেস নিঃসন্দেহে আরো অনেক, সেটা 10%, মানে 10%-এর সঙ্গে আরো 20% হতে পারে, 30% হতে পারে, 40% হতে পারে, সেটা কংগ্রেসে অ্যাড হয়েছে। এই মানুষগুলিকে মানে কংগ্রেসে ফিরে এসেছেন এবং কংগ্রেসকে আবার ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কংগ্রেসকে আবার সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই যে অংশটা, সেটা আজকের দিনে অনেক বেশি। হ্যাঁ, হতে পারে যে সবাই হয়তো সাউন্ড করছে না, হয়তো সবাই কথা বলছে না, মুখে বলছে না, সাইলেন্ট আছে, কিন্তু সাইলেন্ট হলেও কংগ্রেসে ফিরে এসেছেন, কংগ্রেসকে সমর্থন করছেন, আবার কংগ্রেসকেই পুনরায় শক্তিশালী করতে চাইছেন। এই সংখ্যাটা ওই শুধু 19-এর রেজাল্টের ফলাফল থেকে যদি ওইটাকে বেস করে যদি আমরা হিসাব করি, তাহলে এই সংখ্যাটা একবারে কম না। এটা গেল একটা হিসাব। দ্বিতীয়ত হলো, আপনারা দেখেছেন এবার কংগ্রেস যখন 13টা সিটে মানে আসন সমঝোতা হয়, যে কংগ্রেস 13টা সিটে ক্যান্ডিডেট দেবে। পরবর্তী সময় কংগ্রেস চেয়েছিল আরো বেশি সিট, এবং তার জন্য আরো 4টি কেন্দ্রে কংগ্রেস ক্যান্ডিডেট দেবে বলে নাম ঠিক হয়েছিল। তার মধ্যে একজন তো জমাই দেয়নি, উনি বলেছেন মজলিশপুরে যে আমি বিরোধী ভোট ভাগ হোক এটা চাই না, এই কারণে আমি জমা দেবো না। বাকি যে 3জন জমা দিয়েছিলেন, সেই 3জনকে দল যখনই নির্দেশ দেয় যে তোমরা উইথড্র করে ফেলো, তোমরা নমিনেশন যেটা জমা দিয়েছো সেটা প্রত্যাহার করে নাও, একদম দলীয় অনুশাসন মেনে, দলীয় নির্দেশ মেনে, নেতাদের কথা শুনে, কোনো টুশব্দ না করে তারা 3জনই তাদের নমিনেশন প্রত্যাহার করে নেয়, এবং দল যে প্রার্থীর পক্ষে প্রচার করতে এবং কাজ করতে তাদেরকে নির্দেশ দেয়, তারা তাদের পক্ষে কাজ করে। এখন দেখেন, আমরা ত্রিপুরা রাজ্যে এরকম বহুতবার দেখেছি যে নির্বাচনের পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ হয়েছে। ডানপন্থী রাজনীতিতে এটা হয়েইছে ব্যাপকভাবে। এবার এটা হয়নি, একেবারেই হয়নি। একেবারে কংগ্রেস ভবনে কোনো হামলা হুজ্জতি হয়নি, কংগ্রেসের কর্মীরা কোথাও কোনো ধরনের ক্ষোভ বিক্ষোভ এমন ভাবে কোনো প্রকাশ করেনি, যা অনেক সময়ে ডানপন্থী রাজনীতিতে আমাদের রাজ্যে হয়েছে। একেবারেই হয়নি। এটা কি কংগ্রেসের মধ্যে একটা মানে কি বলবো, গুণগত মানের পরিবর্তন হয়নি? এইটা কি কংগ্রেস কর্মীদের মধ্যে এবং কংগ্রেস নেতাদের মধ্যে পরিবর্তনের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে না? এটা কি তাদের এই মানসিকতা প্রকাশ করে না যে তারাও যে কোনো মূল্যে জনগণের মতটাকে প্রাধান্য দিচ্ছেন? এটাই হয়েছে এবার বন্ধুরা। এই যে দুটো ঘটনা, বাদ বাকি সব কিছুকে আমি বাদ দিয়ে দিলাম, এই দুটো ঘটনা যেগুলো আনএক্সপেক্টেড, নর্মালি অনেকেই বলেন, কোনো বিদ্রোহ হয়নি কোথাও, কোথাও কংগ্রেস থেকে। এবং আরেকটা কথা বলে দিই, এই যে আসন সমঝোতা হয়েছে, অনেকে বলেছিল আগে থেকে যে মানে এরপরে কংগ্রেস ভেঙে যাবে, দল টুকরো টুকরো হয়ে যাবে, সব দলে দলে কংগ্রেস ত্যাগ করে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। সেটাও হয়নি, কিন্তু একেবারে হয়নি, সারা রাজ্যে এটা হয়নি। সেটা সবাই অবাক বিস্ময়ে দেখেছে। এ কোন নতুন কংগ্রেস, এ এক নতুন ভাবে উদ্ভাসিত কংগ্রেস। এই কংগ্রেস যেহেতু এতটা পর্যন্ত সামলে নিয়েছে এবং এতটা পর্যন্ত মানুষের কাছে একটা দারুণ বার্তা দিতে পেরেছে, সেই কংগ্রেস এবার যে 13 জন প্রার্থীকে দাঁড় করিয়েছে, তার সঙ্গে তাদের সঙ্গে যেমন কংগ্রেস কর্মীদের, কংগ্রেস সমর্থকদের ভোটের প্রায় পুরোটা থাকবে, এবং গেছে বলে আমার মানে যা মনে হয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে, বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে, বিশেষ করে কংগ্রেস কর্মীদের বিভিন্ন জায়গায় তাদের মতামত মানে সংগ্রহ করে, আমার যেটা মনে হয়েছে যে কংগ্রেস কর্মীরা যেখানে যেখানে কংগ্রেস প্রার্থী দাঁড়িয়েছে তাদের পেছনে দাঁড়িয়েছে এবং তাদেরকে ভোট দিয়েছে। ফলে কংগ্রেস নেতারা, প্রার্থীরা কংগ্রেসের ভোট পায়নি এই কথাটা এখানে প্রযোজ্য না, পেয়েছে। সঙ্গে বামপন্থীদের ভোট, যেহেতু তারা সেখানে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে, সেইটাও সেখানে যুক্ত হয়েছে। এবং অনেকগুলি কেন্দ্রে চরম প্রতিদ্বন্দ্বী, মানে আজকের দিনে এবারে নির্বাচন বিজেপির থেকে সেখানে ট্রাইবাল ভোট, তিপ্রাসা ভোট মাইনাস হয়েছে, যেগুলি গতবার আইপিএফটির সঙ্গে অ্যালায়েন্সের কারণে এবং আইপিএফটি ত্রিপ্রাল্যান্ডের ইস্যুতে প্রবল একটা জনপ্রিয়তা এবং আবেগ থাকার কারণে
সেটা বিজেপির সঙ্গে অ্যাড হয়েছিল, সেইগুলি মাইনাস হয়ে যায়। কোন কোন কেন্দ্রে যেখানে তিপ্রা মথার ক্যান্ডিডেট দাঁড়ায়নি, সেখানে একটা সাইলেন্ট একটা নির্দেশ ছিল বলে বিভিন্ন জায়গা থেকে শোনা গেছে যে তিপ্রাসা ভোটাররা যাতে সেখানে কংগ্রেস ক্যান্ডিডেটকে ভোট দেয়, এরকম অনেক জায়গাতে শোনা গেছে। এবং আক্ষরিক অর্থে কোন কোন জায়গা থেকে কোন তিপ্রাসা ভোটারদের কাছ থেকে আমি আমার নিজের কানে শুনেছি যে তাদেরকে নাকি বলে দেওয়া হয়েছে যে তারা যাতে, যেহেতু সেখানে তিপ্রা মথার কোনো ক্যান্ডিডেট নেই, তারা যাতে সেখানে কংগ্রেস ক্যান্ডিডেটকে ভোট করে। এই সবগুলির পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে যত ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের হিসাবে এবার স্ট্রাইক রেট পার্সেন্টেজের হিসাবে স্ট্রাইক রেট সবচেয়ে ভালো কংগ্রেসের হওয়ার সম্ভাবনা প্রবল। কংগ্রেস যদি 100% আসনেও যদি জিতে যায় তার নিজস্ব মানে প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে হিসাব করলে, তাহলে আমি একেবারে অবাক হব না। কিন্তু ম্যাক্সিমাম সিটে যদি কংগ্রেস ক্যান্ডিডেট জেতে, সেটা খুব নর্মাল হবে, স্বাভাবিক হবে। এটা এবারের নির্বাচনের একটা বিশেষত্ব বন্ধুরা। আপনারা একমত কি হবে না সেটা যার যার চিন্তা ভাবনা, যার যার ব্যক্তিগত অভিজ্ঞতা ইত্যাদি এর সঙ্গে মানে উপর নির্ভর করবে, কিন্তু এটা বাস্তবতা বলে আমার মনে হয়েছে। দ্বিতীয়ত হলো তিপ্রা মথা। তিপ্রা মথা যেহেতু 2018 সালের বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা নামে কোনো দলের অস্তিত্ব ছিল না, এবং তখন আইপিএফটি দল ছিল, এবং আইপিএফটি দল বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে লড়াই করেছিল। আইপিএফটির কাছে তখন তিপ্রা ল্যান্ড ইস্যু ছিল। ওই তিপ্রা ল্যান্ড ইস্যুতে তখন প্রবল জনপ্রিয়তা ছিল। যুব শক্তি তখন তিপ্রা ল্যান্ডের স্বপ্নে বিভোর ছিল, তিপ্রাসা যুব শক্তি। ফলে যখন এই দুটো দলের মধ্যে অ্যালায়েন্স হয়, তখন এই তিপ্রা ল্যান্ডের ইস্যুতে আইপিএফটি যেমন ব্যাপক ভোট পেয়েছিল, এবং যেখানে যেখানে আইপিএফটি বিজেপিকে সমর্থন করেছিল, সেখানে বিজেপিও তিপ্রাসাদের ব্যাপক সমর্থন নিয়ে সেখানে জিতেছিল। এবং দেখা গেছে 20টা এসটি রিজার্ভ সিটের মধ্যে 18টাতে এই আইপিএফটি বিজেপি অ্যালায়েন্স বিজয়ী হয়। এবার যখন নির্বাচন হচ্ছে, তখন আইপিএফটি যেহেতু ত্রিপুরাল্যান্ড ইস্যুতে আর কিছু করতে পারেনি সরকার আসার পরে, এবং সাইলেন্ট ছিল 5টা বছর, সেহেতু এখানে আইপিএফটির বিশ্বাসযোগ্যতা ডাউন হয়ে যায়। দেখা গেছে ত্রিপুরাল্যান্ডের জায়গায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে ত্রিপুরা মথা যখন আবার নতুন উদ্যমে মানে দল গঠন করে যখন ময়দানে আসে, তখন সেই যুব শক্তি, যে যুব শক্তি এর আগে তিপ্রাসা যুব শক্তি বিজেপি এবং আইপিএফটির সঙ্গে ছিল, তারা চলে যায় তিপ্রা মথার পেছনে, তিপ্রা মথার পতাকার নিচে। এবং তারা এবার যেহেতু রাজ পরিবারের জনপ্রিয়তম সদস্য তাদের দলের নেতা হয়, সেহেতু তাদের আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যায়। তারা অনেক বেশি আশা করতে থাকে যে এবার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদার যেহেতু রাজ পরিবারের নেতা, রাজ পরিবারের সদস্য এবং তাদের প্রিয় বুবাগরা, সেহেতু তিনি তাদের জন্য কিছু না কিছু করবেন, এবং তার নেতৃত্বে কিছু না কিছু সম্ভব হবে। তিনি তাদেরকে প্রথম স্বপ্ন দেখান যে একা ক্ষমতায় আসছে, এই কারণে 42টা আসনে তারা ক্যান্ডিডেট দিয়েছে। ফলে কি হয়েছে, তিপ্রাসা যুব সমাজ, তিপ্রাসা জনসমাজও তারা এই তিপ্রা মথার পেছনে গিয়ে দাঁড়িয়ে যায়। আমি অনেক আগে থেকে বলছিলাম, আপনাদের মনে থাকবে আমার পুরোনো লাইভগুলো, পুরোনো ভিডিওগুলো যারা দেখেছেন, যে তিপ্রা মথা আপনার যখন ক্যাম্পেইন করতে শুরু করবে, প্রচার করতে শুরু করবে নির্বাচনের আগে, তখন অল্প সময় প্রচার হবে, কিন্তু সে প্রচারের মধ্যে আবেগ থাকবে। আর ওই আবেগ আমাদের তিপ্রাসারা এবং বাঙালিরাও প্রচন্ড আবেগ প্রবণ জাতি, এই কারণে বাঙালি এবং তিপ্রাসার মধ্যে মিল বেশি, বন্ধুত্ব বেশি, আত্মীয়তা বেশি, সম্পর্ক মানে মানে আমার মনে হয় দুনিয়াতে সবচেয়ে ভালো সম্পর্ক তিপ্রাসা এবং বাঙালির মধ্যে
এই কারণে বেশি যে দুটোই আবেগ প্রবণ। যেমন বাঙালিরা দেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি প্রাণ বলিদান দিয়েছিল, সবচেয়ে বেশি আবেগে ঝাঁপিয়ে পড়েছিল। তিপ্রা তাদের মধ্যেও তারা সহজ সরল মনে মানুষকে ভালোবাসতে পারে, মানুষকে আপন করে নিতে পারে। এই যে গুণ, এই যে আবেগ প্রবণতা, এই আবেগ প্রবণতার কারণে তারা তিপ্রা মথার পেছনে এসে দাঁড়িয়ে যায়। এই যখন আবেগের আপিল করা হয়, এবং বহু জায়গাতে দেখা গেছে তারা ছাড়া অন্য অনেকেই সেখানে খুব বেশি মানুষের কাছে কিন্তু জনপ্রিয়তা পায়নি। অনেক অন্য যারাই আছে আর কি। তার কারণে আমার মনে হয়েছে যে যে টিপ্রা মথার অস্তিত্বই ছিল না 2018 নির্বাচনে বা 2019 লোকসভা নির্বাচনে, সেই টিপ্রা মথা শূন্য থেকে শুরু করে এবার খুব ভালো ফলাফল করবে। সংখ্যাটা 20টার মধ্যে যদি এটা ম্যাক্সিমাম পর্যন্ত পেয়ে যায়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। এখন 20টার মধ্যে 20টাই পাবে কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তার জন্য যত স্পেসিফিক দরকার সেটা আমি বলতে পারছি না। সেই স্পেসিফিক ইনফরমেশন, সেই স্পেসিফিক স্টাডি এই মুহূর্তে নাই। কিন্তু মানুষের সঙ্গে কথাবার্তা বলে বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু বুঝতে পারছি, সেই বোঝ অনুসারে তারা কিন্তু মানে এসটি রিজার্ভড সিট গুলোর মধ্যে অধিকাংশ সিটে বা প্রায় সবগুলি সিটে তাদের নির্বাচনী প্রচার অভিযান জোরদার ছিল। এবং তাদের গ্রহণযোগ্যতাও দেখা গেছে, যেখানেই তারা মানে সভা করেছে পেছনে হাজার হাজার মানুষের লাইন, স্বতঃস্ফূর্ত মানুষের লম্বা লাইন লেগে গেছে। এই কারণে এদের এই যে জনপ্রিয়তাটা, এই জনপ্রিয়তাটা ভোট বাক্সে, কারণ সেদিন 16 ফেব্রুয়ারি যেমন ভাবে সমতলের মধ্যে দেখা গেছে মানুষ ভোরবেলা ঘর থেকে বেরিয়ে গিয়ে ভোট দিয়েছে, 7টার সময় ভোট দিয়েছে কিন্তু বেরিয়ে গেছে 4টার সময়, কেউ 5টার সময় গিয়ে লাইন ধরেছে। এমন কিন্তু ত্রিপুরা রাজ্যে এসটি রিজার্ভ 20টা সিটের মধ্যেও কিন্তু সেম অবস্থা দেখা গেছে, পাহাড়েও কিন্তু সেইটাও দেখা গেছে। মানুষ ভোরবেলা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে লাইন ধরেছে এবং তাড়াতাড়ি ভোট দিয়ে ঘরে ফিরে আসার একটা প্রবণতা দেখা গেছে। অর্থাৎ এটা একটা কমননেস দেখা গেছে সারা ত্রিপুরার মধ্যে। এই যে কমননেসটা, এইটার বেনিফিট ত্রিপুরা মথা পেতে পারে, এবং পেতে পারে অনুমান করেই ত্রিপুরা মথার সঙ্গে সবার সম্পর্ক এমনিতেও মানে জোটের সম্পর্ক তো আগে থেকে ভালো। কিন্তু বিজেপিও টিপ্রা মাথার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া নিউজ গুলোতে দেখা যাচ্ছে যে বিজেপির নেতাদের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে বা বিভিন্ন বিজেপির সূত্রের কথা বলে বলা হচ্ছে যে টিপ্রা মাথার সঙ্গে আহ নির্বাচনের মানে ফলাফল পরবর্তী সমঝোতার রাস্তা নাকি তারা খোলা রাখছেন, এবং তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনে সিট শেয়ারিং করে ইত্যাদি ইত্যাদি করে, আরে মানে সরকারের মধ্যে কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে সরকার, জোট সরকার বানানোর চেষ্টা হতে পারে ইত্যাদি ইত্যাদি কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে যে তারাও বুঝতে পারছে যে ত্রিপুরা মথা ভালো একটা রেজাল্ট করতে পারে। এটা অনুমান, আমারও কিন্তু এটা মনে হচ্ছে যে এরকমটা হওয়ার সম্ভাবনা আছে। একদিকে কংগ্রেস দারুণ রেজাল্ট করতে পারে, আর একদিকে ত্রিপুরা মথাও দারুণ রেজাল্ট করতে পারে। এই দুটো দলের ব্যাপারে আমার যতটুকু কথাবার্তা হয়েছে, যতটুকু মানে বোঝ বুদ্ধি হয়েছে, যতটুকু আমার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, তার ভিত্তিতে আমার মনে হয়েছে। বাস্তবে কি ঘটবে সেটা 2 তারিখে বোঝা যাবে। এখানে আমি বামফ্রন্টের কথা বললাম না, এখানে আমি বিজেপির কথা বললাম না, সেটা আরেকটা পার্ট। আমি সার্বিকভাবে যে ছবিটা এর আগে আমার দুটো ভিডিওতে দিয়েছি সেটা ছিল বিভিন্ন তথ্যের ভিত্তিতে, আরেকবার এটা বলে দিই সেগুলো আমার মতামত ছিল না। আজকের দুটো মতামত ত্রিপুরা মথা এবং কংগ্রেস সম্বন্ধে, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আর এটা আমার পার্সোনাল ব্লগ, যেহেতু আমার পার্সোনাল ওপিনিয়ন জানানোর একান্ত আছে, অধিকার আছে। এটা আমার ডিসক্লেইমার দিয়ে দিচ্ছি যে এটা আমার একান্ত ব্যক্তিগত চ্যানেল, এটা মানে ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজ। এখানে একান্ত আহ, ব্যক্তিগত ভাবে কেউ কথা বলতে পারে, আমারও সেই স্বাধীনতা রয়েছে। আর রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অনুসারে আমি আমার বক্তব্য রাখছি। আর হলো কেউ আমার কথা শুনতেও পারে,
নাও শুনতে পারে, কেউ এখানে আমার লাইভে এসে আমাকে দেখতেও পারে, নাও দেখতে পারে, সেটা দুটোই তার অধিকার রয়েছে। আমি না কাউকে দেখতে বাধ্য করি, না কাউকে না দেখার জন্য কাউকে বাধ্য করি। ফলে এটা সবটাই আমার যেমন একদিকে ব্যক্তিগত অধিকার, আপনাদেরও দর্শকদেরও ব্যক্তিগত অধিকার। আমার কথা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, আমার কথার সঙ্গে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। দিস ইজ মাই ক্লিয়ার ডিসক্লেইমার। এটা, এই ডিসক্লেইমার আমি আমার ফেসবুক পেজে আমার এই লাইভের মধ্যে দিয়ে দিচ্ছি, এই কারণে কারোর মনের মধ্যে কোনো কনফিউশনের কোনো কোনো সুযোগ নেই, স্পষ্টভাবে বলে দিচ্ছি। তবে ডেফিনেটলি যা হওয়ার 2 মার্চ হবে। 2 মার্চে স্পষ্ট হয়ে যাবে বিজেপি কটা পাচ্ছে, কংগ্রেস কটা পাচ্ছে, তেপরা মথা কটা পাচ্ছে, বামফ্রন্ট কটা কটা পাচ্ছে, আহ কংগ্রেস এবং বাম জোটের মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার হচ্ছে কিনা, নাকি জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে কম পাচ্ছে। আবার কারোর কারোর এটাও প্রশ্ন যে নাকি বামফ্রন্ট একা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে কংগ্রেসকে বাদ দিয়ে, এরকম হচ্ছে কিনা। এগুলি সব কিছু স্পষ্ট হবে 2 মার্চ। তার আগে পর্যন্ত শুধুমাত্র অনুমান করা এবং অনুমানের ভিত্তিতে বক্তব্য রাখা, এই বক্তব্যগুলি রাখার অধিকার যেহেতু আছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাতে, এটাও এক ধরনের আলোচনা, এটাও এক ধরনের বিতর্ক। মানে বিতর্ক, কারোর কেউ হয়তো বলবে যে না এটা সঠিক না, কেউ বলবে সঠিক, ইত্যাদি ইত্যাদি। এটা সুস্থ মতামত তৈরি করার একটা মাধ্যম মাত্র এই সোশ্যাল মিডিয়া। আমি সেই মাধ্যমটাকে আপনাদের আহ সবার মধ্যে সুস্থ মানসিকতা, সুস্থ রাজনৈতিক বিশ্লেষণ করার ক্ষমতা ডেভেলপ করার জন্য আমি এটাকে ইউজ করি, এবং এটা আমি স্বাধীনভাবে করি। এটা আমার স্বাধীনতা, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আর আপনারাও যারা আমার সঙ্গে এখানে আছেন, বক্তব্য রাখেন, সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে আপনি আপনার সংস্কৃতির প্রমাণ কিভাবে দেবেন, আপনার সভ্যতার প্রমাণ কিভাবে দেবেন, আপনি কি ধরনের শিক্ষা পেয়েছেন তার প্রমাণ কিভাবে দেবেন, সেটা আপনার ব্যাপার। আজকে অল্প সময়ের জন্যই লাইভ, আমি বলেছি যে এখন থেকে আমি প্রত্যেকটা লাইভে অল্প সময়ের জন্য আসি। আর লাইভ শেষ করে নেব। অনেক কমেন্ট এসেছে, কমেন্ট গুলো আমি পড়তে পারছি না, কারণ কমেন্ট গুলো পড়তে গেলে অনেকটা সময় লাগবে, আমার কিছু কাজ আছে। আহ সে কাজগুলো আমাকে করতে হবে আগামী কিছুক্ষণ সময়, তার কারণে লাইভটা এখানে শেষ করব। আর যাওয়ার আগে আমি বলে যাচ্ছি যে আমার এখানে দেখবেন আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার নামেই চ্যানেলটা আছে। আমার এই ফেসবুকের আহ, এই পেজেরই দেখবেন, এই লাইভ ভিডিওরই ওপরে দেখবেন তার লিঙ্কটা দেওয়া আছে। সেই লিঙ্কটাতে ক্লিক করলেই আমার ইউটিউব চ্যানেলে আপনারা চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চ্যানেলের মধ্যেও যখন আমি কোনো ভিডিও আপলোড করি, সেটা আপনারা দেখতে পাবেন। আর আপনারা দেখেন বলেই ভিডিও করি, আপনাদের ভালো লাগে বলেই ভিডিও করি। আর আপনারা যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন, এটা আশা করি। আর আগামী দিনগুলোতে অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আগামী কয়েকটা দিন। আর যারা বিরোধিতা করেন তাদেরকে বলবো কালচারটা ঠিক রাখবেন, সংস্কৃতিটা ঠিক রাখবেন। আর কারণ এটা, আমি যেহেতু রাজনীতি নিয়ে বেশি কথাবার্তা বলি, আপনারা জানেন রাজনীতি এরকম অস্থায়ী জিনিস। কেউ বলতে পারে না আপনি আজকে আহ কারোর সমর্থনে বা কারোর বিরোধিতায় নিজেকে, নিজের পরিচিতিটা নষ্ট করছেন, কালকে আপনার রাজনৈতিক অবস্থা কি হবে আপনি জানেন না। আজকে আপনি কারোর বিরুদ্ধে নিজে নোংরা নোংরা শব্দ ব্যবহার করে নিজেকে বাহাদুর বলে প্রমাণ করছেন, কালকে তার বিরুদ্ধেও আপনাকে সেই নোংরা শব্দগুলো প্রয়োগ করতে হবে না, তার কোনো গ্যারান্টি নাই। আজকে যার সমর্থন করছেন, কালকে যে তার বিরোধিতা আপনি করবেন না তার কোনো গ্যারান্টি নাই। আজকে যার বিরোধিতা করছেন, কালকে যে তার কাছে আপনাকে আসতে হবে না তার কোনো গ্যারান্টি নেই। আপনি ক্ষমতায় এলেও আপনার রাজনৈতিক জীবনে যে
কোনো ধ্বংসাত্মক কোনো ঘটনা ঘটবে না তারও কোনো গ্যারান্টি নাই। আর আপনি বিরোধী দলের কেউ হলেও আপনার জীবনে যে কোনো দারুণ কোনো উন্নতি হবে না তারও কোনো গ্যারান্টি নাই। এই কারণে রাজনীতিতে পরিবর্তন যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষেত্রে ঘটতে পারে। এই সত্যটা কেউ যদি আপনাদেরকে না শিখিয়ে থাকে তাহলে আমার এই বক্তব্য থেকে শিক্ষা নিয়ে নিন। আর যদি চতুর্দিকে একটু বিভিন্ন জনের যদি উন্নতি এবং অবনতির দিকে যদি ভালোভাবে যদি সুস্থ দৃষ্টি দিয়ে যদি তাকান তাহলে আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন যে কিভাবে কেউ জিরো থেকে হঠাৎ করে কারোর জীবনে বিরাট পরিবর্তন হয়ে গেছে কোনো অবদান ছাড়া, আবার কারোর অনেক অবদানের পরেও কিরকম অবনতি হয়েছে বা কিরকম মানে নেতিবাচক পরিবর্তন হয়েছে। তো যেগুলি হওয়ার কথা না সেগুলি হয়েছে। এই রকম যে আপনার জীবনেও যে ঘটবে না, এ কারণে অতি উৎসাহ ভালো না, অতি অতি কোনো কিছু ভালো না। একটা কথা আছে, প্রবাদ আছে, অতিবার বেরো না ঝড়ে উড়ে যাবে। তো অতি কোনো কিছুই ভালো না, মাথায় রাখবেন এগুলি। আর গণতান্ত্রিক ব্যবস্থায় সুস্থ আলোচনার মধ্যে অংশগ্রহণ করবেন সুস্থ মানসিকতা নিয়ে। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যতন খুলুমখা, সঞ্জা কাহাম, শুভ সন্ধ্যা, শুভরাত্রি, হর কাহাম। ভালো থাকবেন সবাই।